আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ সম্পর্কিত অসীম কুমার সাহা স্যারের বইয়ের হচ্ছে 6 এর, আর এখানে আমার হচ্ছে 6 এর হচ্ছে 6, 7, 8, 9 এই চারটা অঙ্ক আছে। এই অঙ্কগুলো সেম অঙ্ক। স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলো কত সংখ্যা উপায়ে সাজানো যাবে। আমরা গত 3 নাম্বার ভিডিওতে আমরা দেখছি যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে অর্থাৎ পাশাপাশি রেখে কিভাবে সাজানো যায়, একটা শব্দকে কিভাবে সাজানো যায় সেটা আমরা দেখছি। আজকে আমরা দেখব হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে। তারপর পরের অঙ্কগুলো আছে এরকম যে স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে নিউজিল্যান্ড শব্দটির বর্ণগুলো কত উপায়ে সাজানো যাবে। তারপর থিসিস শব্দটির স্বরবর্ণগুলো একত্রে নিয়ে কতভাবে সাজানো যাবে যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। মানে সব অঙ্কগুলো সেম, চারটা অঙ্কই সেম, জাস্ট আমি একটা অঙ্ক করে দিব, বাকি 3টা অঙ্ক আপনারা করে ফেলবেন। তো অঙ্কটা হচ্ছে এরকম যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলো কত সংখ্যক উপায়ে সাজানো যাবে তা নির্ণয় করুন। তো এই অঙ্কটা আমরা কিভাবে করা যায়? আমরা গত পর্বে দেখছি যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কিভাবে বিন্যাস করা যায়। তো আমরা যদি পাশাপাশি রেখে বিন্যাস করতে পারি এবং আমরা জানি যে কোনো একটা শব্দকে সবগুলো বর্ণ নিয়ে আমরা বিন্যাস করতে পারি। এখন সবগুলো বর্ণ মানে কি? সবগুলো বর্ণ নিয়ে যখন আমি বিন্যাস করব সেখানে স্বরবর্ণ পাশাপাশিও থাকতে পারে, আবার পাশাপাশি নাও থাকতে পারে। তার মানে আমি একটা জিনিস বলতেই পারি যে সবগুলো এই ট্রায়াঙ্গেল যেটা আছে ট্রায়াঙ্গেল যে শব্দটি আছে এই শব্দটি সবগুলো বর্ণ নিয়ে যদি আমি কি করি বিন্যাস করি তাহলে এখানে কি কি পাওয়া যাবে? সবগুলো বর্ণ নিয়ে যখন বিন্যাস করব সবগুলো বর্ণ, তাহলে সবগুলো বর্ণ মানে কি? এখানে সবগুলো বর্ণের মধ্যে কি কি থাকতে পারে? সবগুলো বর্ণের মধ্যে অবশ্যই কি থাকতে পারে? স্বরবর্ণ একসাথেও থাকতে পারে, স্বরবর্ণ একসাথে নাও থাকতে পারে। তার মানে হচ্ছে যে এখানে এরকম হতে পারে স্বরবর্ণ একসাথে থাকবে, তার মানে স্বরবর্ণ একসাথে থাকবে আর স্বরবর্ণ একসাথে থাকবে না। এই দুইটা কেস মিলেই আমাদেরকে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা। যে আমরা স্বরবর্ণ একসাথে রেখে বিন্যাস করা আমরা শিখেছি, গত ভিডিওতে আমি এটা করে দিয়েছি, যারা দেখেনি তারা অবশ্যই দেখে আসবেন। আর সবগুলো বর্ণ নিয়েও আমরা বিন্যাস করতে পারি, তার মানে এই দুইটা কেস পারি। তার মানে হচ্ছে যে সবগুলো বর্ণ নিয়ে যখন বিন্যাস করব তা থেকে যদি স্বরবর্ণ একসাথে নিয়ে যেটা বিন্যাস করব সেটা যদি বাদ দেই তাহলে আমরা কি পাবো? পাবো হচ্ছে স্বরবর্ণ একসাথে না নিয়ে বিন্যাস সংখ্যা। ঠিক আছে? তার মানে আমরা টার্গেটটা অবশ্যই বুঝতে পারছি যে প্রথমে আমরা বের করব সবগুলা বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা, সেইখান থেকে তারপর বের করব স্বরবর্ণগুলোকে একসাথে তো সংখ্যা। তো সবগুলো বর্ণ নিয়ে যে বিন্যাস সংখ্যা থেকে যদি আমি স্বরবর্ণ একসাথে নিয়ে বিন্যাস সংখ্যা বাদ দিই তাহলে যেটা পাবো সেটা পাবো হচ্ছে স্বরবর্ণ একসাথে না নিয়ে বিন্যাস সংখ্যা। তো আমি এই ক্যাটাগরিতে অঙ্কটা করে ফেলি। তো আমরা প্রথমে যেটা করতে হবে, আমাদের প্রথমে টার্গেট হচ্ছে ট্রায়াঙ্গেল শব্দটি সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা। তার মানে ট্রায়াঙ্গেল শব্দটি সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা। তাহলে কি হবে? এখানে আমাকে দেখতে হবে যে ট্রায়াঙ্গেলে কোনো সেম বর্ণ আছে কিনা। সেম বর্ণ থাকলে আমরা হচ্ছে কি সূত্র ফেলবো? এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আল ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটা ফেলবো। আর যদি আমাদের সেম বর্ণ না থাকে তাহলে আমরা কি করব? এনপিআর এর সূত্রটা ফেলবো। তাহলে দেখি সেম বর্ণ আছে কিনা। টি নেই, আর নেই সেম, আই সেম নেই, এ সেম নেই, এন সেম নেই, মানে সেম বর্ণ নেই। তাহলে আমাদের কি করতে হবে? যে ট্রায়াঙ্গেল নিয়ে আমাদের সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস করতে হবে। যে এখানে প্রথমে খুঁজতে হবে কয়টা বর্ণ আছে। 1 2 3 4 5 6 7 8, তার মানে 8টা বর্ণ আছে। তার মানে লিখতে পারি 8p8। তাহলে 8p8 ইকুয়াল টু কত হবে? তাহলে 8 ফ্যাক্টোরিয়াল আমরা সূত্র জানি, তারপরে 8 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। আমরা সূত্রটা হচ্ছে এরকম, npr এর সূত্র n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল করে দিলাম। তো 8 ফ্যাক্টোরিয়াল আর আমরা এখানে কি হবে? 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে কি? 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, এটা আমরা আগেও জানি। তার আর থাকবে তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল মানে কত? 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে আমাদের 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 40320, 40320, এটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। আর যদি না বের করতে পারেন তাহলে সবগুলো গুণ করতে হবে।
সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ফ্যাক্টোরিয়ালগুলো মান মুখস্থ করে নাও, তাহলে সবচেয়ে সুবিধা হবে। এখন আমাদের এটার সবগুলো বর্ণ নিয়ে আমার বিন্যাস শেষ। এখন আমাকে করতে হবে যে স্বরবর্ণগুলোকে একসাথে রেখে বিন্যাস। তো এখানে আমাদের ট্রায়াঙ্গেলের মধ্যে স্বরবর্ণ আছে কয়টি? স্বরবর্ণ কয়টি আছে? স্বরবর্ণ হচ্ছে যে এখানে হলো আই, তারপর এখানে এ, আর হচ্ছে ই, তার মানে স্বরবর্ণ আছে 3টি, তার মানে স্বরবর্ণ আছে 3টি। এখন এই স্বরবর্ণগুলোকে আমাকে কি করতে হবে? একসাথে রাখতে হবে, একসাথে রেখে বিন্যাস করতে হবে। আর আমরা গত পর্বে দেখছি কিভাবে করতে হয়। তো আমি এটাকে আবার যদি একটু রিভিউ করি তাহলে কিভাবে করতে হবে? স্বরবর্ণগুলোকে আমাকে একসাথে নিতে হবে। তার মানে হচ্ছে স্বরবর্ণ যারা ছাড়া আছে তাদেরকে লিখি, এখানে টি লিখলাম প্রথমে, টি, তারপর হচ্ছে আর, আর আই বাদ দিয়ে এ বাদ দিয়ে এন লিখলাম, এন, তারপর জি, তারপর হলো এল। এখন ব্যঞ্জন বর্ণগুলোকে আলাদা করলাম, টি আর এন জি এল, এরা ছিল ব্যঞ্জন বর্ণ। আর বাকি বর্ণগুলো হচ্ছে স্বরবর্ণ, আর কি আই, তারপর হচ্ছে এ, ই, এই 3টা স্বরবর্ণ। তার মানে এই 3টা বর্ণকে আমি একসাথে করলাম, আর বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে এটাকে আমরা একসাথে করলাম। তো এখন আমাদের কি করতে হবে? যে এই বর্ণটাকে, এই যে স্বরবর্ণ আছে 3টা, এই 3টা স্বরবর্ণকে একটা বর্ণ ধরতে হবে। কেন একটা বর্ণ ধরতে হবে? কারণ একটা বর্ণ ধরে যখন আমি এই বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে তাদেরকে সাজাবো এই একটা বর্ণ ধরে, তাহলে এর মাঝে মাঝে এই একটা বর্ণ ঢুকে যাবে। একটা বর্ণ ঢুকে যাওয়া মানে হচ্ছে যে 3টা বর্ণ একসাথে থাকা। যখন একটা বর্ণ ধরবো তখন 3টা বর্ণ একসাথে থাকবে, তারা আলাদা হবে না। এবং পরবর্তীতে আমরা কি করতে পারবো? যে এই যে 3টা বর্ণ, এই 3টা বর্ণ নিজেদের মধ্যে সাজবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমাকে কি করতে হবে? যে একটা বর্ণ ধরে বাকি বর্ণগুলোকে বিন্যাস করতে হবে। তাহলে একটা বর্ণ যদি ধরি, বাকি বর্ণগুলোকে বিন্যাস করি, যেহেতু এখানে কি নেই, সেম বর্ণ নেই, তাহলে এন পেয়ারের সূত্র বসবে। তাহলে এটাকে একটা বর্ণ ধরলাম, তাহলে বাকি বর্ণ 1 2 3 4 5, আর এই 3টাকে একটা, তাহলে 6। তাহলে টোটাল বর্ণ হচ্ছে 6, তার আর পি 6 নিতে হবে। 6 কেন? কারণ এখানে কোনো সেম বর্ণ নেই, সবগুলো বর্ণই ভিন্ন ভিন্ন। তো এর কারণে আমাকে কি করতে হবে? 6p6, তার 6p6 মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, অথবা এটা আমরা জানি 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এটাকে যদি গুণ করি তাহলে 720 হবে। তাহলে এই যে 720 ভাবে আমরা কি করতে পারবো? যদি একটা বর্ণ ধরে নেই এই 3টা বর্ণকে, তাহলে 720 ভাবে বিন্যাস করতে পারবো। কিন্তু এখানে একটা কথা আছে যে যদি এখানে আই প্রথমে আছে, এখানে যদি এ কে আমি প্রথমে আনি তাহলে আবার 720 ভাবে বিন্যাস করা যাবে। আবার ই কে যখন প্রথমে আনি তাহলে আবার 720 ভাবে বিন্যাস করা যাবে। আবার অনুরূপভাবে ই কে সেকেন্ড, ই যেহেতু লাস্টে আছে, ই কে যদি মিডলে নেই তাহলে আবার 720 বার বিন্যাস করা যাবে। এইভাবে বিন্যাস হতে থাকবে। তার মানে হচ্ছে যে বিষয়টা যে এই যে 3টা, এই 3টা নিজেদের মাধ্যমে কতভাবে বিন্যস্ত হতে পারে এইটা যদি আমরা বের করি, তাহলে সেইটাকে দিয়ে আমরা যদি 720টাকে গুণ করে দিই তাহলে আমাদের টোটাল অঙ্কটা হয়ে যাবে। তার মানে আমরা কি করব? এখন এই যে স্বরবর্ণগুলা, এই স্বরবর্ণগুলা নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত এটা বের করব। তাহলে নিজেদের ভাবে কতভাবে বিন্যস্ত হতে পারবে? যেহেতু এখানে 3টা বর্ণ আছে এবং 3টা বর্ণ ভিন্ন বর্ণ, তারপরে 3p3 ভাবে বিন্যস্ত হতে পারে। আর 3p3 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। এই 6 ভাবে বিন্যস্ত হতে পারবে 6 উপায়ে। 6 দিয়ে আমাকে 720 কে গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ এক একটা চেঞ্জ হলে, এই যে 3টা বর্ণ এক একটা চেঞ্জ হলে 720 বার করে কি হয়? বিন্যাস হয়। এর কারণে যেহেতু 6 বার চেঞ্জ হবে, এখানে 6 দিয়ে 720 কে গুণ করতে হবে, অথবা 6 বার 720 কে যোগ করতে হবে, একই কথা। তো এইটা ছিল আমাদের অঙ্কের থিম। তো আমি গত পর্বে এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি, যারা না বুঝছেন এই পর্বে বুঝে নিতে পারবেন। তো এখন আমি অঙ্কটা করে ফেলি, এগুলো মুছে দেই। তার মানে এখন হবে হচ্ছে স্বরবর্ণগুলোকে একটা বর্ণ ধরে, তাহলে এখান থেকে স্বরবর্ণকে যদি আমরা একটা বর্ণ ধরি তাহলে বর্ণ সংখ্যা আমরা কয়টা পাবো? বর্ণ সংখ্যা এইভাবে নির্ণয় করতে হয় যে টোটাল বর্ণ হলো 8টা, স্বরবর্ণ আছে 3টা, তাহলে বিয়োগ করলাম 3 আর প্লাস 1 দিতে হবে, যেহেতু স্বরবর্ণ 3টা বলে একটা বর্ণ, তার মানে ইকুয়াল টু হবে হচ্ছে না 6, 6টা। তার মানে আমরা কি করব? যেহেতু 6টা বর্ণ ভিন্ন ভিন্ন, তার মানে 6p6
তাহলে 6p6 মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। কেন? কারণ হচ্ছে যে এরকম হয় যে 6p6 যদি আমরা করি ইকুয়াল টু হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 6 মাইনাস 6 তার হোল ফ্যাক্টোরিয়াল, তার মানে ইকুয়াল টু 6 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল। এটা এইভাবেই লিখবো, 6p6 মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, আর 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে হলো এখন আমাদের এই যে সর্বর্ণ তিনটা আছে এই সর্বর্ণ তিনটা নিজেদের মধ্যে সাজবে। এখন সর্বর্ণ নিজেদের মধ্যে কি হবে? বিন্যাস হবে। ইকুয়াল টু কত? এখানে যেহেতু তিনটা আছে এবং তিনটা ভিন্ন ভিন্ন, তার মানে 3p3 ইকুয়াল টু কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 6। এখন আমাদের কি করতে হবে? 6 দ্বারা 720 কে গুণ করলে আমরা কি করব? সর্বর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা হবে 720 গুণন হচ্ছে 6। তাহলে আমরা একটা নতুন পেজ নিয়ে নেই। তাহলে সুতরাং তাহলে সর্বর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস করা যাবে। ইকুয়াল টু লেখা যায়, কি করতে হবে? 720 গুণন 6, তার মানে 4320 প্রকারে সর্বর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস করা যায়। এখন আমাকে বের করতে হবে, অঙ্কে কি বের করতে হবে? অঙ্কে বের করতে হবে হচ্ছে যে সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে, এই যে সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে। আর আমরা জানি যে ট্রায়াঙ্গেলের যদি আমরা সবগুলো বর্ণ নিয়ে সাজাই তাহলে এখানে সর্বর্ণ পাশাপাশিও থাকে আর সর্বর্ণ পাশাপাশি নাও থাকে। তাহলে এইখান থেকে যদি আমরা কি করি, টোটাল বিন্যাস থেকে যদি আমি কি করি যে সর্বর্ণগুলো পাশাপাশি বাদ দেই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস। তার মানে হচ্ছে যে সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস, তার মানে টোটাল বিন্যাস থেকে কি করতে হবে? সর্বর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের টোটাল বিন্যাস ছিল হচ্ছে 40,320, আর সর্বর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস হচ্ছে 4,320। তার মানে 40,320 বিয়োগ হচ্ছে 4,320, তার আমরা বিয়োগ করলে যেটা পাবো 36,000। তার মানে সর্বর্ণগুলোকে পাশাপাশি রেখে না রেখে সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস করা যাবে 36,000 বার। তো বাকি অঙ্কগুলো নিজেরাই করতে পারবেন, সেম ভাবে করতে হবে। যে বাকি যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে যে সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে নিউজিল্যান্ড শব্দটিকে কত প্রকার সাজানো যাবে, তারপর সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে থিসিস শব্দটি কতভাবে সাজানো যাবে, সেম অঙ্ক। থিসিসের ক্ষেত্রে যেটা হবে যে আমাদের যে এনপিআর এর সূত্র না পড়ে এখানে হচ্ছে যে সেকেন্ড সূত্র পড়বে। আমরা যেটা সেকেন্ড সূত্র শিখছি যে এন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটা বসবে কারণ এখানে এস দুইটা আছে। ওকে, তো আমরা কিন্তু বিন্যাসের সমাবেশের টোটাল 2টা সূত্র শিখছি। তো এই 2টা সূত্র দিয়ে কিন্তু সকল অঙ্ক করা যাচ্ছে। বেশি সূত্র শেখার দরকার নেই, কারণ বেশি সূত্র শিখলেই ঝামেলা। ওকে, তো আমরা এই 2টা সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। এই থিসিসটা আমরা যদি করে দিই তাহলে মনে হয় ক্লিয়ার হবে সবার। তো আমরা থিসিসটা করে দেওয়ার চেষ্টা করি। যে থিসিস বর্ণগুলো একত্রে নিয়ে কতভাবে সাজানো যাবে যেন সর্বর্ণগুলো একত্রে না থাকে। তো থিসিসে আমাদের দেখতে হবে টোটাল কয়টি বর্ণ আছে, সেখানে সর্বর্ণ কয়টা আছে। হ্যাঁ, সেই সর্বর্ণগুলোকে একসাথে রাখবো, একসাথে রেখে বিন্যাস করব, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমরা প্রথমে দেখব মানে থিসিস শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি। তাহলে আমাদের এখানে মোট বর্ণ আছে 1 2 3 4 5 6টি। এইখানে সর্বর্ণ কয়টি আছে? সর্বর্ণ আছে 2টি, ই আর আই। এবং আমাদের দেখতে হবে যে রিপিট কোনো বর্ণ আছে কিনা, এবং এস আছে, তার মানে এস কয়টি আছে? 2টি আছে, তার মানে সেম বর্ণ আছে 2টি, তাছাড়া আর কিছু বর্ণ নেই। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে যে এই যে থিসিস শব্দটা আছে, থিসিস শব্দটা সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস করতে হবে। তাহলে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস করা যায় কিভাবে? তাহলে এখানে আমাদের যেটা দেখতে হবে যে সেম বর্ণ আছে 2টাই এস, আর টোটাল বর্ণ হচ্ছে 6টা, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু সেম বর্ণ থাকলে এই সূত্র। তাহলে আমরা কি করব? 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো, কাটাকাটি করে দিই, 360। এই 360 ভাবে আমরা কি করতে পারবো? থিসিস শব্দটাকে বিন্যাস করতে পারবো। তার মানে এই টোটাল বিন্যাসের মধ্যে আমার কি থাকবে? সর্বর্ণ পাশাপাশিও থাকবে এবং সর্বর্ণ পাশাপাশি থাকবে না। তার মানে এখন কি করব? সর্বর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস করব। তাহলে সর্বর্ণগুলোকে এক বর্ণ ধরে বিন্যাস। তাহলে এইখানে আমাদের হচ্ছে সর্বর্ণ হলো 2টা, তার মানে কিভাবে বের করতে হয় যে সর্বর্ণগুলোকে
ধরে বিন্যাস যখন করব তখন টোটাল বর্ণ হবে 6 - 2 + 1। কেন হবে? যে টোটাল বর্ণ আছে 6টি, তার মধ্যে স্বরবর্ণ আছে দুইটি বাদ দিতে হবে এবং এই দুইটা বর্ণকে একটা বর্ণ ধরতে হবে, এর কারণে প্লাস করতে হবে 1। তার মানে আমাকে পাচ্ছি হলো 4 5। তার মানে হচ্ছে এবং 5, এই যে 5টি বর্ণ হইলো, এই 5টি বর্ণের মধ্যে অর্থাৎ এই যে ই আর আই কে আমরা কি করলাম, এক বর্ণ ধরলাম, ধরে আমরা 5টা বর্ণ বানাইলাম। তার মধ্যে এস আছে কয়টা? 2টা। এর কারণে আমাকে সূত্র বসবে হচ্ছে টোটাল বর্ণ হচ্ছে 5টি, 5 ফ্যাক্টোরিয়াল, আর এস আছে কয়টা? 2টা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হবে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120 ভাগ হচ্ছে 2। 120কে 2 দ্বারা ভাগ করলে 60। এটা পেয়ে গেলাম। এখন আমাদের কি করবে? এই যে স্বরবর্ণ 2টা আছে, এই 2টা স্বরবর্ণ কি করবে? নিজেদের মাধ্যমে বিন্যাস করবে। স্বরবর্ণ নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে, যেহেতু এদের মধ্যে স্বরবর্ণ কয়টা আছে? 2টা, এবং ই আই এদের মধ্যে কোনো রিপিট নেই, তারপর এনপিআর সূত্র বলবে 2টার মধ্যে আমাকে 2টাই নিতে হবে। এর কারণে 2p2, আর 2p2 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2। তো আমরা পেয়ে গেলাম স্বরবর্ণ নিজেদের মধ্যে বিন্যাস কতভাবে করতে পারবে। এখন এটা কি করব? স্বরবর্ণগুলোকে যদি একসাথে রাখি, তাহলে একত্রে রাখি, তাহলে আমাকে কি করতে হবে? 60 আর হচ্ছে 2 গুণ করতে হবে। তার মানে সুতরাং স্বরবর্ণকে একত্রে রেখে বিন্যাস হবে, সেটা হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 120। এখন আমরা পেয়ে গেলাম স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস 120, আর টোটাল বিন্যাস হচ্ছে 360। তার মানে সুতরাং আমরা বলতে পারবো স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস ইকুয়াল টু হবে টোটাল বিন্যাস যত আছে 360, এখান থেকে বিয়োগ করতে কত হবে? স্বরবর্ণগুলোকে একত্রে রেখে যে বিন্যাস হয়েছে সেটা বিয়োগ করে দিতে হবে 120। আমরা বিয়োগ করলে যে রেজাল্ট পাবো 240। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে 240 ভাবে কি করা যাবে? সাজানো যাবে। তো বাকি অঙ্কগুলো সেম, এই 2টা অঙ্ক পারলে আমরা বাকি অঙ্কগুলো পেরে যাব। তো বাকি অঙ্কগুলো নিজেরাই করে নেবেন।